চারিদিকে প্রায় মিশমিশে কালো অন্ধকার, যেন আলকাতরার চাদর জড়িয়ে গোটা হিজলমারি গ্রাম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। রাত চড়া পাখি ও ঝিঁঝির ডাক ছাড়া কোথাও কোনো শব্দটুকু নেই। শুক্লপক্ষের শেষের বাঁকা এক ফালি চাঁদের খয়াটে আলোতে রাস্তার পথঘাট কিছুই ঠাওর করা যায় না। এত রাতে কোথাও কোনো জনমানব থাকার কথাও নয়, কিন্তু এই নিশুতি রাতের বুক চিরেও মশাল হাতে গ্রামের দক্ষিণ পশ্চিম প্রান্তের মেঠো পথ ধরে হেঁটে চলেছে দুটি মানুষ। মশালের আলোতে তাদের যে ছায়া পড়েছে তা দেখে স্পষ্ট বোঝা যায় সামনের মানুষটির উচ্চতা কম ও কৃশকায়, এবং পেছনের মানুষটি লম্বা ও সন্ডা মার্কা। সামনের মানুষটির হাঁটার গতি খানিক মন্থর, খানিকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সে। কিন্তু এই রাত্রিকালীন অভিযানের প্রধান কাণ্ডারি সেই। হাঁটতে হাঁটতে একসময় তারা এসে পৌঁছল গ্রামের একেবারে দক্ষিণ পশ্চিম প্রান্তের কঙ্কা নদীর তীর সংলগ্ন রক্ষাকালীর ভগ্নপ্রায় পোড়ো মন্দিরের সামনে। গ্রামের এদিকে দিনের বেলাতেও কেউ খুব একটা আসে না, রাতে তো দূরের কথা। চারিদিকে আগাছাতে ভরা এই পোড়ো মন্দিরের ছাদের একপাশের অংশ ভাঙা, মন্দিরের দ্বারের অবস্থাও তথৈবচ। কিন্তু এই ভগ্নপ্রায় মন্দিরের মধ্যেই তাদের আজ করতে হবে মহাকালান্তক সাধনা। মশালের আলোয় আবছা আলো আধারি ঘেরা পরিবেশে দেখা যাচ্ছে কৃষকায় প্রৌঢ় মানুষটির চোয়াল শক্ত হয়েছে কোন এক দৃঢ় আত্মপ্রত্যয়। তার গোটা মুখে ছড়িয়ে রয়েছে আঘাতের চিহ্ন, কিন্তু তার চোখ দুটোতে প্রতিশোধের আগুন ধিক ধিক করে জ্বলছে। হিমশীতল শান্ত কণ্ঠে সে সন্ডা মার্কা লোকটার উদ্দেশ্যে বলল, যা যা বলেছিলাম সব কিছুর ব্যবস্থা করে নিয়ে এসেছিস তো মালো? লোকটা প্রত্যুত্তরে বলল, হ্যাঁ ঠাকুর, আপনি যা যা বলেছেন সেই অনুযায়ী সমস্ত কিছুই নিয়ে এসেছে। বেশ, আর এদিকে এদিকে গুন্ডা করেও কেউ আসেনি তো? না না ঠাকুর, গাঁয়ের কোনো লোকই এদিক পানে একবারও আসেনি। এই কথা শোনার পর প্রৌঢ় মানুষটা বলে উঠল, বেশ, দে এবার আমাকে সমস্ত সরঞ্জামগুলো দে। তুই তুই এখন ফিরে যেতে পারিস, চলে যা। এই বলে মালো চাড়ালের কাছ থেকে যজ্ঞের সমস্ত সরঞ্জাম নিয়ে মশাল হাতে ভগ্নপ্রায় মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করল মানুষটি। কিছু একটা বলতে গিয়েও বলে উঠতে পারল না মালো চাড়াল। সে জানে আজ এই মানুষটাকে আটকানোর সাধ্য এ জগৎ সংসারে কারণ নেই। গর্ভগৃহের ঠিক ভেতরে প্রবেশ করে মশালটাকে মুচিয়ে ধরল প্রৌঢ় মানুষটি। আর তখনই একটা ভ্যাপসা রক্তমাখা শরীরের গন্ধ তার নাকে এসে ঝাপটা মারল। মশালের আবঝা আলোতে শতবর্ষ প্রাচীন পরিত্যক্ত মন্দিরের গর্ভগৃহ যেন এক নারকীয় রূপ ধারণ করেছে, এবং গর্ভগৃহের ঠিক মাঝখানে শূন্য বেদির ওপর শায়িত রয়েছে একটি যুবতীর মৃতদেহ। মাথার বাঁ পাশের কাছটা যেন ভারী কিছু বস্তুর আঘাতে থেতলে গেছে। ক্ষত স্থান থেকে নির্গত রক্তে গোটা শরীর ভেসে গেছে। এত নারকীয়তার মধ্যেও মেয়েটার কোমল নিথর মুখমণ্ডলের দিকে তাকিয়ে এবার ডুকরে কেঁদে উঠলেন প্রৌঢ় মানুষটি। খানিক পরেই গলার কাছে জমে থাকা দলা পাকানো কষ্টটাকে সংবরণ করে মশালটাকে যথাস্থানে রেখে সব দেহের সামনে পদ্মাসনে বসে একে একে পোটলা থেকে সমস্ত সরঞ্জাম বার করে এক বিভৎস কুটিল সব সাধনার প্রস্তুতি নিতে শুরু করলেন প্রৌঢ় মানুষটি। একে একে সব দেহের সামনে সাজিয়ে রাখলেন শ্বেত বেড়ালা, শ্বেত চন্দন, অনন্ত মূলের গোছা, তিনটে মৃত চড়াইয়ের দেহ, এক ঘটি পশু রক্ত, আরেক ঘটি কারণ বাড়ি। তারপর মন্দিরের পাথরের মেঝেতে এই পাথর ঘষে ঘষে এক জটিল জ্যামিতিক চিত্র আঁকলেন। এই যন্ত্রই হলো তার কুটিল সাধনার মূল চাবিকাঠি।
যন্ত্রটি একটি জটিল ত্রিভুজের মধ্যে আবদ্ধ, যার প্রতিটি কোণে খোদিত রয়েছে তান্ত্রিক বীজ মন্ত্র হোং ফট ক্রিং। মাঝখানে একটি বৃত্ত, সেই বৃত্তের মধ্যে রাখলেন চড়াইয়ের মৃত দেহগুলি, পশু রক্তে নিমজ্জিত গাছের মূলগুলি, আর এক ঘটি পশু রক্ত। প্রৌঢ় মানুষটি গভীর নিঃশ্বাস নিলেন, তারপর চোখ বন্ধ করে যন্ত্রের ওপর হাত রেখে এক দুর্বোধ্য মন্ত্র জপতে শুরু করলেন। ওং ক্রিং শুণ্ডায় চিতায় সংযোগং রক্তধারং জীবং দহনম নিশিতে শ্বাসচ্ছেদম জগৃতং পিশাচ মিত্রম জগ্রাহি চণ্ডক্ষী নিশাচর্যে শবপিণ্ডে প্রবিশ প্রাণং দহ দারং দহুত চক্ষু শূলং শ্বাসচ্ছেদং প্রাণহরণম শবস্পন্দতম চণ্ডাক্ষ তেজস্বীগম ওং ফট ক্রিং স্বাহা। মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে বাতাস ভারী হয়ে এলো এক অশরীরী গন্ধে। মশালের আলো টিম টিম করে উঠল, আর মন্দিরের চারপাশের অন্ধকার আরো গাঢ় হয়ে এলো। সব দেখে চারপাশে এক অদৃশ্য তরঙ্গ খেলে গেল, যেন নিথর দেহটা ধীরে ধীরে কিছু অনুভব করতে শুরু করেছে। ধীরে ধীরে তার শরীর কেঁপে কেঁপে উঠছে, তার মুখ আস্তে আস্তে হাঁ হলো। ঠিক তখনই প্রৌঢ় মানুষটি তার মুখে ঢেলে দিলেন ঘটিতে রাখা কারণ বাড়ি। তারপর ধীর প্রগাঢ় কণ্ঠে জপতে শুরু করলেন এক ভয়ঙ্কর অপেক্ষার সুর। ধীরে ধীরে মন্ত্রোচ্চারণের বেগ ও শব্দের তীব্রতা আরো বৃদ্ধি পেল। গোটা গর্ভগৃহ যেন সেই শব্দের তীব্রতায় থর থর করে কাঁপছে, আর সেই সঙ্গে ভীষণভাবে কেঁপে কেঁপে উঠছে যুবতীর নিথর দেহটা। এবারই মোক্ষম সময় উপস্থিত। প্রৌঢ় জানেন এবারই তাকে করতে হবে সেই অমোঘ কার্য। পোটলা থেকে তিনি বার করে আনলেন শান দেওয়া একটি চকচকে ছুরি। তারপর আরো সন্নিকটে গিয়ে সব দিকের মাথার উপর নিজের বাঁ হাতটা উঁচিয়ে ধরলেন। তারপর এক লহমায় ছুরির ঘায়ে কেটে ফেললেন নিজের বাঁ হাতের শিরাটা। তাজা রক্তের স্রোতে ভিজে যেতে লাগলো মৃত যুবতীর কপাল ও এলোকেশি চুল। সমস্ত মৃত্যু যন্ত্রণা উপেক্ষা করেও মানুষটির চোখে ফুটে উঠল প্রতিহিংসার লেলিহান শিখা, আর মুখে খেলে গেল এক ক্রূর হাসি। সার্থক হয়েছে তার সাধনা। তারই আত্মবলিদানের রক্তেই জেগে উঠবে এই হিজলমারি গ্রামের জমিদার পরিবারের মরণ দূত। মৃত্যুমুখী অবস্থাতে উদ্যত কণ্ঠে সে বলতে লাগলো, জেগে ওঠ কাঁচা কাকি, জেগে ওঠ, শেষ করে দে, জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দে গোটা জমিদার বাড়ি। জমিদার বাড়ির সবাইকে তিলে তিলে কষ্ট দিয়ে শেষ করে ফেল। তারপর ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রৌঢ় মানুষটি। তার আত্মবলিদানের তাজা রক্তে রক্ত স্নাত হলো যুবতীর এলোকেশি চুল। খানিকক্ষণের জন্য নিস্তব্ধতা বিরাজ করলো মন্দিরের গর্ভগৃহে। একরাশ দমকা হাওয়া যেন এসে খেলে গেল ওই ঘরের মধ্যে। হঠাৎই এবার তীব্রভাবে কাঁপতে থাকলো যুবতীর নিথর দেহটা। কি ভীষণ সেই কাঁপুনি, যেন নরকের অতল গহর থেকে কেউ আসতে চলেছে এই জীবৎকালের রঙ্গমঞ্চে। যেন তীব্র ক্ষুধার্ত সে, সেই কাল ক্ষুধা মেটাতে সে যা খুশি করতে পারে। এরপর আস্তে আস্তে সেই নিথর দেহটা একদম স্থির হয়ে গেল। ধীরে ধীরে তার মুখটা হাঁ হল, আর ঠিক তখনই ভাঙা ছাদের ফাটল থেকে আসা ত্রয়োদশীর বাঁকা চাঁদের ক্ষীণ আলোতেও স্পষ্ট দেখা গেল সেই হাঁ মুখ থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো জমাট বাঁধা এক কালো ধোঁয়ার কুণ্ডলী। তারপর ধীরে ধীরে সেই কালো ধোঁয়ার কুণ্ডলীটি এক অশরীরীর অবয়ব নিতে শুরু করলো। তারপর যখন সেই ধোঁয়ার কুণ্ডলী পুরোপুরিভাবে অশরীরে পরিণত হলো, তখন তাকে দেখলে যেন সাক্ষাৎ মৃত্যুও ভয় পাবে। তার চোখে তখন মৃত্যুর হিম শীতল ঘোর। এলোকেশি চুলগুলো সাপের ফণার মতো তীব্র আক্রোশে উড়ে চলেছে। হাতের নখগুলো বাঁকানো, চকচকে ফলার মতো ধারালো, আর লিকলিকে কঙ্কালাসার ছায়া শরীর যেন অনায়াসেই মৃত্যুর কোলে নিয়ে যেতে পারে যে কোনো সাধারণ জীবকুলকে। পৌরের দেহটির দিকে কিছু সময় তাকিয়ে থাকার পর গর্ভগৃহ থেকে বেরিয়ে এসে এলোমেলো পদক্ষেপে সে এগিয়ে চলল গ্রামের জমিদার বাড়ির উদ্দেশ্যে। যেন মরণের ওপার থেকে ফেরত আসা এক অতৃপ্ত পরলোকের বিচরণকারী ফিরে চলেছে তার জীবৎকালের রঙ্গমঞ্চে।
জমিদার বাড়ির প্রধান ফটকের সামনে যখন পিশাচিনী এসে উপস্থিত হলো, তখন গোটা জমিদার বাড়ি নিদ্রাচ্ছন্ন। দেউড়িতে শুধুমাত্র পাহারা দিচ্ছে খোট্টা দারোয়ানরা। সবার চোখের অলক্ষ্যে তার বিষাক্ত ছায়া শরীর অনায়াসেই জমিদার বাড়ির অন্দর মহলে প্রবেশ করে গেল। কেউ কিচ্ছুটি টেরও পেল না। শুধুমাত্র দারোয়ান রামপ্রসাদের নাকে কেমন যেন একটা ভ্যাপসা বিদঘুটে আষ্টে গন্ধ এসে ঠেকল। সে তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ে চারিদিকটা ইতি উতি দেখে নিল। তারপর নস্যি নিয়ে আবার দ্বিগুণ উৎসাহে পাহারা দিতে শুরু করলো। পিশাচিনীর ছায়া শরীর এসে দাঁড়ালো হিজলমারির জমিদার বাড়ির অন্দরমহলের দোমহলাতে। দোমহলা হলো এক বিশেষ ধরনের বৃহৎ কক্ষ। এর চারপাশেই ঘিরে থাকে বাকি কক্ষগুলো। বিভিন্ন ধরনের সুসজ্জিত আসবাবপত্রে সজ্জিত এই বৃহৎ কক্ষটি। বিরাট বড় ঝাড়বাতির লণ্ঠন, মেঝেতে সুদৃশ্য গালিচা পাতা, একদিকে বিরাট বেলুচি আয়না। চারিদিকে ঘুরে ঘুরে নিজের একটা সঠিক আস্তানার খোঁজ করতে লাগলো পিশাচিনী। ওদিকে অন্দরমহলের প্রধান ফটকের কাছেই শুয়েছিল জমিদার বাড়ির পোষা কুকুর বাঘা। হঠাৎই কোনো এক বিজাতীয় কিছুর উপস্থিতি টের পেয়ে সে তৎক্ষণাৎ দৌড়ে এসে উপস্থিত হয় দোমহলাতে। তার অতি সংবেদনশীল ঘ্রাণেন্দ্রিয়তে ধরা পড়ে এক কুটিল ভ্যাপসা গন্ধ। অন্ধকারের মধ্যেও তার জ্বলন্ত চোখ দুটো খুঁজে চলেছে কোনো এক বিজাতীয় অপ্রাকৃতিক শক্তিকে, যা ইতিমধ্যেই সে টের পেয়েছে। হঠাৎই পিছন ফিরেই সে দেখতে পেল মাটি থেকে ওপরে ভাসছে এক বিভৎস দর্শন ছায়া শরীর। তার চোখগুলোতে যেন মশালের আগুন ধিক ধিক করে জ্বলছে। নিজের প্রথম শিকারকে এত সহজে কাছে পেয়ে তার মুখে ফুটে উঠেছে এক পৈশাচিক নারকীয় হাসি। সাপের ফণার মতো চুলগুলো উঠছে তার। কুকুরটির গোটা গায়ের লোম এবার খাড়া হয়ে উঠেছে। তবুও নিজের সমস্ত শক্তি জোগাড় করে সে প্রাণপণে চিৎকার করতে যায়, কিন্তু তার আগেই তীব্র জিঘাংসায় তার ওপর ঝাঁপিয়ে পড়ে সেই বিষাক্ত অপচ্ছায়া। নিজের সাপের ফণার মতো চুলগুলো দিয়ে সে পেঁচিয়ে ধরে তার শিকারকে। তারপর প্রবল আক্রোশে ধারালো বাঁকানো নখগুলো বসিয়ে দেয় কুকুরটার পেটে। নিজের সব শক্তি প্রয়োগ করেও কিছুতেই এই অপশক্তির সাথে পেরে ওঠে না মনুষ্যতর জীবটি। পিশাচিনী এবার সমূলে কুকুরটির ধর থেকে মাথাটাকে ছিঁড়ে ফেলে, নখ দিয়ে ফালা ফালা করে দেয় গোটা শরীর। তারপর কড়বড়িয়ে চিবোতে থাকে সদ্য ছেঁড়া পাগুলো। মুখে খেলে যায় এক রক্ত মাখা কুটিল হাসি। কুকুরটির মরণ ভেদি চিৎকারে গোটা জমিদার বাড়ি কেঁপে ওঠে। আর ঠিক তখনই নিজের আস্তানা খুঁজে পেয়ে প্রবল অট্টহাসি করে সেখানে অন্তর্নিহিত হয়ে যায় সে। এইভাবেই একে একে তিলে তিলে শেষ করবে জমিদার বাড়ির সকল সদস্যদের সে। শ্মশানপুরী করে ছাড়বে গোটা জমিদার বাড়িকে। সাহিত্যের অলিতে গলিতে ছড়িয়ে পড়া গল্পগুলো জড়ো করার নাম হলো ক্রনিটেল। হাই, আমি অনুমিতা, আর আজ ক্রনিটেল আপনাদের শোনাতে চলেছে ক্রনিটেল অরিজিনালস প্রেজেন্টস শুভায়ুর কলমে তারানাথ তান্ত্রিক ও হিজলমারির কাঁচাখাগি। এখন আপনারা শুনবেন গল্পের প্রথম ভাগ। চলুন আর দেরি না করে শোনা যাক। নতুন বছরের আগমনের ছুটির রেশ কাটতে না কাটতেই অলস বাঙালিকে আবার কর্মব্যস্ততা চেপে ধরেছে। চারিদিকে স্কুল, কলেজ, অফিস, আদালত সবই আবার নির্দিষ্ট নিয়মমাফিক গতানুগতিকভাবে শুরু হয়েছে। আমিও বা সেই যান্ত্রিক জীবন থেকে বাদ যাই কেন? মাসখানে কাজের প্রচণ্ড চাপে দম ফেলারই সময়টুকু পাইনি। তাই তারানাথের সাথে দেখা সাক্ষাৎ হওয়া তো দূরের কথা, কিশোরীর সাথেই যোগাযোগ হয়ে ওঠেনি। যাক সেসব কথা, কাল পরশু দুদিন ছুটি পাওয়া গেছে, কাজের চাপও কম। তবে কালই যাওয়া যাবে তারানাথের বাড়িতে।
এসবই ভাবছি এমন সময় হঠাৎ করেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। ভাবছি যদি ঝড় ওঠে কি করব। এমন সময় দেখলাম কিশোরী সেন হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে। আমি তাকে দেখে অবাক হয়ে বললাম, আরে হে তো একেবারে কাকতালীয় ব্যাপার, একটু আগেই তোমার কথাই ভাবছিলাম। কিশোরীও খানিক হেসে বলে উঠল, আর তুমি ভায়া ব্যস্ত মানুষ, ডুমুরের ফুল হয়ে গেছো, কোনো যোগাযোগ নেই। তাই তোমাকে যখন রাস্তার উপাস থেকে দেখতে পাই তখন আমিও ভূত দেখার মতো চমকে উঠেছিলাম। আমি ওর কথায় সায় দিয়েই বললাম, আরে না না ভায়া, কাজের বড্ড চাপ, তাই তো একদমই সুযোগ পাইনি দেখা করার। তা তুমি এখন চললে কোথায়? কোথায় আর যাবো ভায়া, এই সন্ধ্যের সময় অধমের যাওয়ার জায়গা তো একটাই আছে। তুমি তো এখন আর যাও না, তাই আমি মাঝে মাঝে সময় করে একটু ঘুরে আসি। তবে গল্প তেমন একটা জমে না। চারি শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকে তারানাথ আবার কেমন একটা মন মরা হয়ে গেছে। তারপর তুমিও তো আর আসো না। যাই হোক, চলো, আজ যখন তোমাকে পেয়েছি তখন আর ছাড়ছি না। আবহাওয়াটাও বেশ একটা জমাটি গল্পের জন্য আদর্শ হয়ে উঠেছে। চলো, আর কথা বাড়িয়ে লাভ নেই। অগত্যা আর কি করা যাবে। কিশোরীর কথাতেই 7-5 না ভেবে এতদিন পর আবার চললাম সেই অমোঘ টানের উদ্দেশ্যে। পা বাড়ালাম মঠ লেনের রাস্তায়। এইরকম ঝোড়ো আবহাওয়ায় বাঙালির তাসের আড্ডা বা চায়ের আড্ডার রেশ যেখানে হুট করেই তাল হারিয়ে ফেলে, ঠিক সেখান থেকেই শুরু হয় আমাদের ঠাকুর মশাইয়ের গল্প। আর সেই গল্পের আস্বাদন নিতেই এতদিন পর আবার মানিকজোর পাসিং শো আর তেলে ভাজার ঠোঙা হাতে হাজির হয়েছি তারানাথ চক্রবর্তীর জরাজীর্ণ বাড়ির রংচটা দরজার সামনে। কিশোরী কৌতুকের স্বরে দরজা নেড়ে বলে উঠল, খুলুন ঠাকুর মশাই, তাড়াতাড়ি দরজা খুলুন, আজ আপনার জন্য বিশেষ অতিথি এসছে। ঠাকুর মশাই দরজা খুলতেই দুজন হাসি মুখে বসার ঘরে এসে বসলাম। ঠাকুর মশাই দরজা লাগিয়ে তক্তপোষের ওপর আরাম করে বসে চিরাচরিত জলদ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তাহলে বিভূতি, এতদিন পর মনে পড়লো এই বুড়োকে? আমি না আসার কারণ বলতেই যাচ্ছিলাম, তার আগে আমাকে বলতে না দিয়েই ঠাকুর মশাই আবার বলে উঠলেন, আরে জানি জানি, অফিসের কাজের তাগিদে এদিক ওদিক যেতে হয়েছিল, তাই আসার সময় হয়ে ওঠেনি। আর এও জানি যে আজকের তোমার এখানে আসার কোনো পরিকল্পনাই ছিল না, কিন্তু পথিমধ্যে কিশোরীর সাথে কাকতালীয়ভাবে দেখা হওয়ার কারণে ওই তোমাকে এখানে ধরে নিয়ে এসেছে। আমি জানতাম যে আমার বলার আগেই তারানাথ ঠিকই সবকিছু বলে ফেলবেন, তাই আর এখন বিস্ময় প্রকাশ করি না। আগে আগে এই সকল কথা শুনে রীতিমতো তাজ্জব বনে যেতাম। এখন বুঝি যে লোকটার মধ্যে কিছু হলেও ক্ষমতা আছে। যাই হোক, এই কথা শুনে কিশোরী একটা দেতো হাসি হেসে বলে উঠল, বেশ তো, সবই যখন জানেন আপনি, তাহলে এটাও নিশ্চয়ই জানেন যে এরকম আবহাওয়াতে আমাদের মনটা কি চাইছে। এই কথা শুনে ঠাকুরমশাইয়ের মুখে একটা অনাবিল ছেলে মানুষই হাসি খেলে গেল। বুঝতেই পারলাম আমার আশাতে তিনি যার পরনাই খুশি হয়েছেন। খোশ মেজাজে তিনি বলে উঠলেন, বেশ বেশ, সবই হবে। তার আগে দাঁড়াও, তোমাদের জন্য চা মুড়ির ব্যবস্থা করে আসি। তারপর মুড়ি ও তেলে ভাজার সহযোগে চা পানের পর্ব মিটলে তারানাথ কিশোরীর দেওয়া পাসিং শোতে একটা মৌজ করে টান দিয়ে তাকিয়াখানা নিজের কোলের কাছে টেনে নিয়ে আরাম করে বসে বলতে শুরু করলেন, দেখো, তোমাদের তো আমার এই ভবঘুরে ছন্ন ছাড়া জীবনের প্রায় সকল ঘটনার কথাই বলেছি। মাধব ঘোষের বাড়িতে বেতালের আক্রমণ থেকে শুরু করে মাতু পাগলির কাছ থেকে সাধনার জন্য শিক্ষা নেওয়া অবধি। তবে আজ যে ঘটনার কথা বলতে চলেছি, এই ঘটনা সেই সময়কার যখন আমার জীবনে মধু সুন্দরী দেবীর আবির্ভাব ঘটেনি।
মাতু পাগলির কাছে গেছিলাম তন্ত্র শিক্ষা নিতে, কিন্তু তিনি আমায় উচ্চতন্ত্রের শিক্ষা দিতে চাননি। বদলে কিছু শক্তি আমায় তিনি দিয়েছিলেন, তা তো আমি তোমাদের বলেছি। তো আমি পায়ে হেঁটেই গ্রাম বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছি। উচ্চ মার্গের তন্ত্র সাধনায় সিদ্ধ হওয়ায় তখন আমার জীবনের মূল উদ্দেশ্য। যদিও বা মাতু পাগলি বলেছিলেন যে উচ্চ মার্গের তন্ত্র সাধনা আমার ভাগ্যে নেই, কিন্তু তখনও তার কথার মানে আমি বুঝতে পারিনি। সে যাই হোক, এদিক ওদিক ঘুরতে ঘুরতে একদিন এসে পৌঁছালাম গ্রাম বাংলার দক্ষিণ প্রান্তের এক তালুক হেজলমারিতে। পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাতই হয়ে গেছিল। অত রাতে তখনকার দিনে গায়ের লোকজন কেউই আর বাইরে থাকতো না, সবাই যে যার কাজকর্ম মিটিয়ে ঘুমিয়ে যেত। অগত্যা ভেবেছিলাম যে রাতটুকু গ্রামের কোনো মন্দিরের দালানে বা চণ্ডী মণ্ডপের কোনো গাছের তলায় আশ্রয় নিয়ে নেব। সেই মতোই একটা আশ্রয় খুঁজে নিয়ে চিড়ে মুড়ি সহযোগে রাত্রের আহার আদি সম্পন্ন করে শুয়ে পড়লাম। সারাদিনের পথশ্রমের কারণে যথেষ্ট ক্লান্ত থাকার দরুন সঙ্গে সঙ্গেই চোখে ঘুম নেমে এলো। রাত তখন কপ্রহর জানি না, ঘুমটা আচমকাই ভেঙে গেল এক বিকট আর্তনাদে। সঙ্গে সঙ্গে ধরপড় করে উঠে বসলাম। চিৎকারটা গ্রামের ভেতরের দিক থেকেই আসছে। কেউ যেন কোনো কিছুতে তীব্র ভয় পেয়ে চেঁচাচ্ছে। আমি এ গাঁয়ের ব্যাপারে পথঘাটের কিছুই জানি না, তার উপর রাতের অন্ধকার। মন চাইলেও সাহায্যের জন্য যেতে পারবো না। মনে মনে দয়াময়ীর কাছে প্রার্থনা করতে লাগলাম যেন কোনো মতেই সেই অজ্ঞাত ব্যক্তির কোনো ক্ষতি না হয়। কিছুক্ষণ পর আর কোনো চিৎকারের আওয়াজ পেলাম না। মনে মনে এক প্রকার দুশ্চিন্তা করতে করতে কখন যে আবার ঘুম ধরে গেছে তার আর খেয়াল নেই। ঘুম ভাঙলো খানিক হট্টগোলের আওয়াজে। উঠে দেখি কিছু লোকজন কি যেন বলা বলি করতে করতে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছে। চলো চলো, তিনশুকিয়ার রক্তাক্ত দেহ পড়িয়ে আছে ওখানে। হ্যাঁ চলো, আমার মনে দেখেছি কাল রাতে দিকে পড়িয়ে আছে। কি অবস্থা? কাল রাতের কথা চিন্তা করে কেমন যেন বুকটা কেঁপে উঠল। তবে কি, যাই হোক, আর বেশি কিছু না ভেবে তড়িঘড়ি করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পিছু নিলাম লোকগুলোর। পথ চলতি জনৈক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, ভাই এই যে শুনছেন, বলছি কি কিছু বিপদ হয়েছে নাকি? ভদ্রলোক থেমে দাঁড়ালেন, তারপর আমাকে খানিকক্ষণ নিরীক্ষণ করে বললেন, বিপদ? তা সে বলে বিপদ ঠাকুর মশাই, এই যে মহা বিপদ। আমাদের গায়ের জমিদার বাড়ির লাঠিয়াল দিনু শুকিয়া রক্তাক্ত দেহ পাওয়া গেছে ওই গ্রামের চৌমাথার কাছে। বেঁচে আছে নাকি মরে গেছে তা জানি না। আমার খুব ভালো বন্ধু ছিল সে, তাই দেখতে যাচ্ছি, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমি বললাম, হ্যাঁ, আমাকে তোমার চেনার কথাও নয়। আমি তোমাদের এ তল্লাটের মানুষ নই, আমি সাধক মানুষ, এদিক ওদিক ঘুরে বেড়াই। ঘুরতে ঘুরতে কাল রাতেই তোমাদের গ্রামে এসে পৌঁছেছি। যাই হোক, এখন সেসব কথা থাক, তুমি আমাকে সেইখানে নিয়ে চলো তো ভাই, যেখানে তুমি চলেছ। কেন জানি না মনে হচ্ছে আমার একটি বার ওই ভদ্রলোককে দেখা প্রয়োজন। এখন শিগগিরই চলো। আর কথা না বাড়িয়ে সেই লোকটির সাথে চললাম আমি গ্রামের সেই চৌমাথার দিকে। দ্রুত পায়ে হেঁটে দুজন যখন সেখানে পৌঁছালাম, তখন দেখি একটা ছোটখাটো জটলা ঘিরে রেখেছে দিন শুকিয়ে রক্তাক্ত দেহটাকে ঘিরে। আমার সাথের লোকটি প্রায় ভিড় ঠেলে আমাকে একদম সামনে নিয়ে এলেন। তারপর যা দেখলাম তাতে আমার চোখ বিস্ফারিত হওয়ার জোগাড়। এত বড় সন্ডামার্কা পালোয়ান গোছের লোকটার দেহটা পুরো রক্তে মাখা হয়ে পড়ে আছে। বাঁ পাশের কাঁধের কাছ থেকে কিছুতে যেন খুবলে নেয়ার চেষ্টা করেছে।
চোখে মুখে গোটা গায়ে একাধিক আঁচড়ের দাগ, যেন কোনো শক্তির সাথে খুবই ধস্তাধস্তি করতে হয়েছে। চোখে মুখে ভয়ের চিহ্ন স্পষ্ট। কি মনে হতে আমি তৎক্ষণাৎ সবাইকে সরিয়ে লোকটির পাশে বসে পড়লাম। আমার বাঁ হাতটা দিয়ে ও ডান হাতের কবজিটা টিপে টিপে নাড়ি খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পর মৃদু স্পন্দন পেতে সবাইকে উত্তত কণ্ঠে বললাম, হাঁ করে দাঁড়িয়ে না থেকে সবাই ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। উনি এখনো বেঁচে আছেন, তবে তাড়াতাড়ি কোনো ব্যবস্থা না করলে ওনাকে আর বাঁচানো যাবে না। আরে হাঁ করে দাঁড়িয়ে দেখছেন কি আপনারা? আরে আরে গরুর গাড়ি ডাকুন। এ তো দিনু, আরে আমাদের দিন শুকিয়া, আরে এটা হলো কি? আমার কথায় সবাই ব্যস্ত হয়ে উঠলেন। কেউ কেউ দাতব্য চিকিৎসালয়ে খবর দিতে গেল, কেউ আবার গাড়োয়া। আমিও আমাদের সাথে আসা সেই ভদ্রলোকটি ধরাধরি করে ওনাকে একটা গরুর গাড়িতে শুইয়ে দিলাম। আমরা চললাম ওনাকে দাতব্য চিকিৎসালয়ে নিয়ে। সবকিছু মিটিয়ে ওনাকে হাসপাতালে ভর্তি করে যখন একটু বিশ্রাম নেওয়ার সময় পেলাম, ততক্ষণে বেলা হয়ে গেছে। এসবের মধ্যে আমার সাথে আসা লোকটির সাথে আলাপ পরিচয়ও করা হয়নি, তাই এবার ওনাকে জিজ্ঞেস করলাম, মশাই, তা আপনার নামটাই তো জানা হলো না। যদি কিছু মনে না করেন, কিছু কথা ছিল আপনার সাথে। ভদ্রলোক এবার সলজ্জ কণ্ঠে বললেন, ঠাকুর মশাই, দয়া করে আমাকে আপনি বলবেন না। আমি নগণ্য চাষাভুষো মানুষ। আমার নাম মহেশ হাঁসদা। আপনার সব কথার উত্তর আমি দেব। তার আগে একবার এই গরিবের ভিটেতে একবার চলুন। আপনার পোশাক আশাক সবেতেই রক্ত লেগে আছে ঠাকুর মশাই। উপরন্তু সেই সকাল থেকে আপনি যা যা করেছেন আমার এই বোন দুটির জন্যে, কজন মানুষ করে বলুন তো? আপনি ব্রাহ্মণ মানুষ ঠাকুর মশাই, আমাদের গাঁয়ের অতিথি। একবার এই অধমকে অতিথি সৎকারের সুযোগ দিন। আসলে সত্যি বলতে মহেশ ঠিকই বলেছে। সেই সকাল থেকে দানা পানিটুকুও পেটে পড়েনি। আর তার থেকেও বড় ব্যাপার হলো, মনের মধ্যে অনেক প্রশ্ন জমে আছে। জানতে না পারলে স্বস্তি নেই, তাই ওর সাথে যাওয়াটাই স্থির করলাম। মহেশ নিজের যে ভিটেখানাকে গরিবের ভিটে বলেছিল, এসে বুঝলাম তা মোটেও গরিবের ভিটে নয়। অবস্থা বেশ সচ্ছল তাদের। আসার সঙ্গে সঙ্গেই মহেশের স্ত্রী আমার হাত পা ধুইয়ে দিলেন। আমি আপত্তি জানালেও কে শোনে কার কথা? বুঝলেই তো, তখনকার দিনে সাধক ব্রাহ্মণকে যত্নআত্তি করার সুযোগ পেলেই গৃহস্থরা নিজেদেরকে ভগবান বলে মনে করত। যাই হোক, হাত মুখ ধুয়ে পোশাক পরিবর্তন করে দাওয়ায় এসে বসলাম। মহেশ এক জামবাটি ভর্তি খই মুড়ি চিড়ে আর দুটো নাড়ু দিয়ে গেল। জিজ্ঞেস করলো, ঠাকুর মশাই, দুপুরের আহারটা কি আপনি আমাদের হাতেই গ্রহণ করবেন? কারণ আমরা নিচু জাতের মানুষ তো কর্তা, তাই আর কি। আমি তাকে আশ্বাস দিয়ে বললাম, না হে না, আমার ওসব কোনো বাদ বিচার নেই। তোমরা ভালোবেসে যা নিজেদের জন্য বানাবে তাই আমায় দিও। আর অত ব্যস্ত হতে হবে না আমার জন্য। তুমি আমার কাছে এসে একটু বসো ভায়া, তোমার কাছে থেকে অনেক কিছু জানবার আছে। মহেশ ভিতর ঘর থেকে স্ত্রীকে রান্নার নির্দেশ দিয়ে এসে আমার জন্য হুঁকো সেজে নিয়ে পাশে বসলো। মুড়ি শেষ করে বাটিটা সরিয়ে হুঁকোতে মোক্ষম একখানা টান দিয়ে ওকে জিজ্ঞেস করলাম, নাও এবার বলো তো ভায়া, ব্যাপার কি? তোমার বন্ধুর এই দশা হলো কি করে? যদি মানুষ খেকোর হাতে পড়তো তাহলে তো বেঁচে ফিরে আসা সম্ভব হতো না। আর মানুষ খেকো তো একবার শিকার পেলে ছাড়বে না। আর তাছাড়াও আমার কেমন জানি না একটা সন্দেহ হচ্ছে যে এসবের পিছনে কোনো অস্বাভাবিক কিছু একটার হাত আছে। সাধারণ কিছুর ব্যাপার এটা নয়, এবার তা নাও হতে পারে। কিন্তু বুঝতে পারছো যে এসব ব্যাপার আঁচ করার মতো অল্প কিছু হলেও আমার মধ্যে ক্ষমতা আছে। তাই কুণ্ঠাবোধ না করে সাধারণ অসাধারণ যাই হোক না কেন, আমার সবটা খুলে পড়ো তো ভায়া।
মহেশ আমার কথা শুনে খানিকক্ষণ চুপ করে থাকলো। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো। দেখুন ঠাকুরমশাই, আপনি যে আর 5 জন মানুষের মতো নয় তা আমি আপনার কাজকর্মেই বুঝেছি। না হলে নিচু জাতের ওই অপরিচিত মানুষটার জন্যে আপনি যা করলেন, তার ক্ষতের রক্ত নিজের গায়ে লাগালেন। বড় মনের মানুষ না হলে এই কাজ কজনেই বা করে। যাই হোক, আপনাকে তবে সবটাই খুলে বলি কর্তা। আপনি সত্যি সন্দেহ করেছেন এ ঘটনা মোটেও স্বাভাবিক নয়। এই ঘটনা শুরু আজ থেকে মাসখানেক আগে। আমাদের এই হিজলমারি গ্রামের বর্তমান জমিদার হলেন জ্ঞানেশ্বর রায় চৌধুরী। তেনারা 2 ভাই, রামেশ্বর আর জ্ঞানেশ্বর। রামেশ্বর বয়সে বড়, তার ছেলের নাম শিবেশ্বর, আর জ্ঞানেশ্বর বিয়ে থা করেন নাই। 2 ভাই একে অপরের থেকে স্বভাব চরিত্রে একেবারেই বিপরীত ধর্মী। জ্ঞানেশ্বর হলেন সাত্ত্বিক, জ্ঞানী, সহজ সরল, দয়ালু মানুষ। অপরদিকে তার ভাই রামেশ্বর ছিলেন একেবারে অত্যাচারী, জাঁদরেল রগ চটা মানুষ। প্রজাদের কল্যাণের কথা তিনি কোনো কালেই ভাবতেন না। কোনো প্রজার যদি কর দিতে একটু দেরি হতো, তাহলেই তার লাঠিয়ালদের রোষের সামনে পড়তে হতো সেই প্রজাকে। রামপ্রসাদ, কোথায় কে আছিস? এই হারামজাদাগুলোকে ধরে নিয়ে এসছিস যখন, এদেরকে চাবুক মেরে মেরে আর লাঠির ঘা মেরে মেরে সমস্ত হাড় গোড় গুড়িয়ে দে। আমার বাড়ির পোষা কুকুরের সাথে চালাকি করা, দেখাচ্ছি মজা। গোটা গ্রামকে টের পাবো রামেশ্বর রায়ের রোষ। বাবু, বাবু, আমরা কিচ্ছু করিনি বাবু, আমরা তো গরিব চাষাভুষো মানুষ বাবু। আপনি মায় বাপ বাবু, বাবু মারবেন না বাবু, বাবু মারবেন না, মরে যাবো, বাচ্চাগুলো খেতে পাবে না বাবু। ছেলেরও স্বভাব চরিত্র তার বাপের মতোই। সেও একেবারে অত্যাচারী, লম্পট, বদমেজাজি। একাধিক অবৈধ সম্পর্কে সে লিপ্ত। কিন্তু গাঁয়ের মানুষের তার বিরুদ্ধে কিছু করার সাহসটুকু পায় নাই। যাও বা এই গ্রামে সে থাকতো না। পড়াশোনার সূত্রে তাকে কলকাতা শহরে পাঠানো হয়েছিল, কিন্তু সেখানে থেকেই আরও চরিত্রহীন হয়ে সে গাঁয়ে ফেরে। আমি এবার মহেশকে বাধা দিয়ে বললাম, আচ্ছা, তোমাদের এই বড় কর্তা রামেশ্বর রায়চৌধুরী কি স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেন, নাকি তার মারা যাওয়ার পেছনেও কোনো অস্বাভাবিক ব্যাপার আছে? মহেশ আমার কথার টান ধরেই বলল, একেবারে ঠিক কথা ভেবেছেন কর্তা। এই ঘটনায় তো বলতে যাচ্ছি আপনাকে। এই জমিদার বাড়ির যতগুলো সদস্যের মৃত্যু ঘটেছে তা এই মাস খানেকের মধ্যেই, এবং প্রত্যেকটি মৃত্যুই স্বাভাবিক নয় কর্তা। সব কিছুই ঠিকঠাক ছিল। ঘটনা শুরু হয়েছিল জমিদার বাড়ির পোষা কুকুর বাঘার নৃশংস মৃত্যু দিয়ে। ওই রকম তেজি জাঁতরেল কুকুরটাকে কোনো সাধারণ মানুষের পক্ষে ওরকম বিভৎসভাবে কি মারা সম্ভব? সে আপনি দেখলে বিশ্বাস করবেন না কর্তা। কুকুরটাকে ঘাড় মোটকে মুন্ডুটাকে ধরে ছিঁড়ে নেওয়া হয়েছিল। পাগুলোকে কেউ যেন সিরে সিরে খেয়েছে। গোটা শরীরটাকে সিরে একেবারে ফালা ফালা করে ফেলেছে। জমিদার বাবু তো এই কাণ্ড দেখে রেগে অস্থির। তিনি মনে করলেন গ্রামের চোর ছ্যাচোর দুর্বৃত্তদের কাজ নিশ্চয়ই এটা। তার হুকুম মতো তার লাঠিয়ালরা যাকে সন্দেহ করেছিল তাকেই ধরে নিয়ে এসে চাবুক মেরে অকথ্য অত্যাচার করেছিল। শহরের থানা থেকে দারোগা ও লাল পাগড়িরা এসে যাকে সন্দেহ করেছে জমিদার তাদের সবাইকে হাজতে পড়ল। কিন্তু তার কিছুদিন পর থেকে আবার জমিদার বাড়িতে। মহেশ, মহেশ, চলো চলো, তোমার বন্ধুর জ্ঞান ফিরিছে, অবস্থা খুব একটা ভালো নয়, শিগগিরই চলো, আর তোমার এই খুঁজছে সে। মহেশ আর কথাটা সম্পূর্ণ করতে পারল না। তার আগেই একটি লোক হন্তদন্ত হয়ে জানালো। আমিও মহেশ তৎক্ষণাৎ পা বাড়ালাম দাতব্য চিকিৎসালয়ের দিকে।
এই বলে তারানাথ কিছুক্ষণ থামলেন, তারপর কিশোরীকে বললেন, কিশোরী, কেমন লাগছে তবে ঘটনাটা? কিশোরী বলল, একদম জম্পেশ ঠাকুরমশাই। নিন, আপনি আর একটা পাশিংশ ধরিয়ে আবার বলতে শুরু করে দিন তো। এইসব ঘটনা শোনার মাঝে বেশিক্ষণ বিরতি থাকলে, বুঝলেন কিনা, ওই একটু আর কি মনটা কেমন আকুলি বিপুলি করে ওঠে। আমি আর ঠাকুর মশাই দুজনেই এই কথা শুনে হো হো করে হেসে উঠল। রাতের আধারে লণ্ঠন হাতে হন হন করে হেঁটে চলেছে জমিদার বাড়ির লাঠিয়াল দিনশুকিয়া মাহাতো। দুপুর দুপুর করে বেরিয়ে এলেই ভালো হতো, কিন্তু জমিদার বাড়ির এত দিনের লাঠিয়াল সে। ছোট থেকে এদের দয়াতেই সে বড় হয়েছে। তার বাপও জমিদার পরিবারের হয়েই কাজ করত। মাকে জন্মের পর থেকেই আর দেখার সুযোগ পায়নি। মা মরা দিনশুকিয়া তাই বাপের সাথেই এই জমিদার বাড়িতেই বড় হয়েছে। ছোট বাবুর খাস লাঠিয়াল সে। সত্যি বলতে এই গোটা জমিদার বাড়িতে একমাত্র এই মানুষটি একমাত্র প্রকৃত মানুষ, বাকি সব কটা অমানুষ। গাঁয়ের মানুষদের ওপর অকথ্য অত্যাচার করে তাদের অতিষ্ঠ করাই তো কাজ ছিল বড় বাবুর। কিন্তু এসব উল্টোপাল্টা কাজ সে কখনোই করেনি। তার কাজ ছিল ছোট বাবুর দেখাশোনা করা, তার কোনো কাজ করে দেওয়া। কিন্তু শেষ অবধি আর সে পারল না তার মনিবের সাথ দিতে। গোটা জমিদার বাড়িতে একের পর এক যে নারকীয় মৃত্যুলীলা চলেছে, তাতে এই গোটা জমিদার বাড়ির একটা মানুষও শেষ অবধি বাঁচবে না, তা সে জানে। তাই তো আজ সমস্ত জমিদার বাড়ির সাথে যোগাযোগ শেষ করে সব কিছু মিটিয়ে সে গ্রাম ছাড়ছে। সবার আগে নিজের প্রাণ। ওই জমিদার বাড়িতে থাকলে তাকেও হয়তো ওরকম নৃশংসভাবেই মরতে হবে। বড়বাবুর ছিন্ন ভিন্ন মুন্ডহীন দেহটার কথা ভাবলেই তার রক্ত জল হয়ে আসে। নিজের চোখের সামনে সাক্ষাৎ মৃত্যুকে সেদিন সে দেখেছিল। কিভাবে সেই রাক্ষসী ছিঁড়ে খুঁড়ে শেষ করেছিল বড়বাবুকে, তা সে স্পষ্ট দেখেছিল দরজার আড়াল থেকে। সেই পিশাচিনীকে আটকানোর সাধ্য তার তো দূরের কথা, কোনো মনুষ্য শক্তির পক্ষে আছে বলে মনে হয় না। কি বিভৎস নারকীয় তার চেহারা! মনে হতেই গোটা গায়ের লোম খাড়া হয়ে গেল তার। বড়বাবুর ওই নৃশংস মৃত্যু দেখে আর নিজেকে ওখানে স্থির অবস্থায় ধরে রাখতে পারেনি সে। কোনো মতে দৌড়ে এসে ছোটবাবুকে খবর দিয়েই সে অজ্ঞান হয়ে পড়ে। যখন তার জ্ঞান ফেরে, ততক্ষণে জমিদার বাড়িতে গোটা গ্রামের লোক এসে জড়ো হয়েছিল তাদের অত্যাচারী বড় কর্তার অকাল পরিণতি দেখতে। একটা মানুষও মুখ ফুটে কথা বলতে পারছিল না। তারা ওই মৃতদেহের দশা দেখে বুঝতেই পেরেছিল যে এই কালান্তক শক্তির গ্রাস থেকে আর কোনোভাবেই জমিদার বাড়িকে বাঁচানো সম্ভব নয়। জমিদার বাড়ির সাথে জড়িত সবাই হয়তো এইভাবেই শেষ হবে, কিন্তু বড় কর্তার ওই শহুরে লম্পট বদমেজাজি ছেলেটাকে এসব খেয়ে বোঝাবে। বাপের মৃত্যুতে সে আরও যেন বোধ বুদ্ধিহীন হয়ে পড়েছিল। একেই এই দুই বাপ ছেলের অত্যাচারে গোটা গ্রাম অতিষ্ঠ হয়ে থাকত, তাই ওখানে উপস্থিত একটা মানুষও তাকে কিছু বলার সাহস পেল না। অকথ্য ভাষায় সে অপমান করতে লাগলো দিনশুকিয়াকে। তারই গাফিলতির জন্য নাকি তার বাপের এই অবস্থা হয়েছে। দিনশুকিয়া হাজারবার বুঝিয়েও, সমস্ত ঘটনা তাকে বললেও সে বিশ্বাসই করল না। শেষ অবধি সে যখন দিনশুকিয়ার মরা বাপ মাকে তুলে গালিগালাজ করতে লাগলো, তাকে বেঈমান নিমক হারাম বলতে লাগলো, তখন আর নিজেকে ধরে রাখতে পারেনি দিনশুকিয়া। নেহাত এই জমিদার বাড়ির ছোট কর্তাকে সে শ্রদ্ধা করে, তাই তার মুখের দিকে চেয়ে এই পাষণ্ডকে কিচ্ছু বলেনি সে। নয়তো তার বাপ মায়ের নামে কুকথা বলাতে সে লাঠির এক ঘায়ে ওই পাষণ্ডর মাথা চৌচির করে দিতে পারত। নিজের রাগকে কোনোভাবে সংবরণ করে সে ছোট কর্তা ও ওই নরাধমের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে সে আর আজ থেকে জমিদার বাড়িতে কাজ করবে না, আর এই গাঁয়েতেও থাকবেন। শেষবারের মতো ছোট কর্তার কাছ থেকে বিদায় নিয়ে তার বন্ধু মহেশের সাথে দেখা করে সে গ্রাম ছেড়েছিল। সমস্ত কিছু গুছিয়ে এতদিনের বন্ধন কাটিয়ে নিজেকে সামলে বেরোতে বেরোতেই তার সন্ধ্যা গড়িয়ে গেছে। হাঁটতে হাঁটতে গ্রামের একেবারে শেষ প্রান্তে চলে এসেছে দিনশুকিয়া। আর একটু হেঁটে গেলেই পড়বে লখাইয়ের ক্ষেত।
তারপরই বড় দিঘি। এই বড় দিঘি হলো গ্রামের শেষ প্রান্ত। এটা পেরোলেই সে গ্রামের সীমানা ছেড়ে অন্য গ্রামে গিয়ে পড়বে। বেঁচে থাকতে আর কখনোই ফিরবে না এই গ্রামে। এইসব ভাবতে ভাবতেই কখন যে লখাইয়ের ক্ষেতের পাশের রাস্তায় পৌঁছে গেছে সে খেয়ালই করেনি। এদিকটা একেবারেই অন্ধকার। একধারে ক্ষেত, মাঝে মেঠো রাস্তা, আর রাস্তার এপাশে বড় বড় বাঁশের ঝাড়। সকালবেলাতেও তেমন আলো এসে পৌঁছায় না এই বাঁশের ঝাড় ভেদ করে। দিন শুকিয়া আরও জোরে পা চালাতে লাগলো। হঠাৎ করেই তার গাটা কেমন যেন শিউরে উঠল। এতক্ষণ এসব ভাবছিল বলেই কি তার ভয় লাগছে আবার? না না, আর এসব মনের মধ্যে আনা যাবে না। ভয়কে প্রশ্রয় দিলেই ভয় আরও বাড়ে। লাঠিটাকে বাগিয়ে ধরে লণ্ঠনটাকে শক্ত করে নিয়ে হাঁটতে লাগলো সে। বেশ কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ তার মনে হলো সে একা হাঁটছে না, তার পেছনে কেউ যেন সমান তালে হেঁটে হেঁটে আসছে। শুকিয়া আরও খানিকটা হেঁটে চলল। বাঁশের পাতায় গোটা রাস্তাটা ছেয়ে গেছে। তার ওপর হাঁটলে খচমচ করে শব্দ হয়। দিন শুকিয়া কান খাড়া করে শুনতে লাগলো। হ্যাঁ, ঠিকই ঠাউর করেছে সে। তার পিছনে একটা খচমচ শব্দ হচ্ছে। এই শব্দ তার পায়ের শব্দ নয়, এ অন্য কারোর পায়ের শব্দ। পিঠ বেয়ে একটা ঠান্ডা হিমেল স্রোত নেমে গেল দিন শুকিয়ার। বুকের ধুকপুকুনিটা ক্রমশই বেড়ে উঠেছে। রাত বিরেতে এই প্রত্যন্ত রাস্তায় কে তার পিছু নিয়েছে? পিছন ফিরে চৌকো কাচের শীষ পড়া লণ্ঠনটা তুলে সে দেখল চারপাশ। না, কোথাও কিচ্ছু নেই। দূর দূর পর্যন্ত কোনো জনমানবের চিহ্নটুকু নেই। চারিদিকটা কেমন যেন অস্বাভাবিক রকমের নিঝুম ও নিস্তব্ধ, যেন বাতাস থমকে গেছে। ব্যাপারটা মোটেও স্বাভাবিক মনে হলো না তার কাছে। প্রায় হন্তদন্ত হয়ে সে পা চালাতে লাগলো। সবেমাত্র বড় বিলটার কাছে এসে পৌঁছেছে, ঠিক এমন সময় পাশের বাঁশের জঙ্গলটার মধ্যে এক তুমুল হুটোপুটি শুরু হয়ে গেল। আর কোত্থেকে এক দমকা হাওয়া এসে যেন ফু দিয়ে নিভিয়ে দিয়ে গেল তার লণ্ঠনটা। আর বাঁশের ঝোপের মধ্যে এক বিভৎস হিংস্র গোঙানি আর দাঁত কর্মরানির শব্দ ভেসে আসতে লাগলো। দিন শুকিয়া হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যেন সম্মোহিত ভঙ্গিতে অন্ধকারের মধ্যেও সেই বাঁশের জঙ্গলের মধ্যে এক দৃষ্টে তাকিয়ে রইল। কি থাকতে পারে এই বাঁশের জঙ্গলের পেছনে? বাদাবনের মানুষ খেকো, নাকি সেদিন রাত্রে দেখা সেই পিশাচিনি? এসব ভাবনার ছেদ পড়ল ঘাড়ের কাছে পড়া একটা গরম নিঃশ্বাসে। হঠাৎ করেই সামনের বাঁশের জঙ্গলের ছটপটানি থেমে গেছে। দিন শুকিয়া বুঝতে পারে কোন মরণ ফাঁদে পড়েছে সে। হাতে ধরে থাকা লাঠিটাকে শক্ত করে আঁকড়ে ধরে নিজের শরীরের সমস্ত শক্তিটুকু সঞ্চয় করে আস্তে আস্তে পিছনে ঘুরে তাকায় সে। আর ঠিক তখনই যে দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে তা দেখে ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। এ কি দেখছে সে? তার ঠিক সামনেই ভাটার আগুনের মতো জ্বলতে থাকা একজোড়া চোখ। সেই চোখ দিয়ে ঠিকরে বেরোচ্ছে তীব্র জিঘাংসা। এ চোখ সে এর আগেও দেখেছে। এ তো সেই পিশাচিনীর চোখ। কিছু বুঝে ওঠার আগেই ধারালো ফলার মতো নখগুলো নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে পিশাচিনী। সাপের ফোঁড়ার মতো দুলতে থাকা তার রুক্ষ চুলগুলো ফাঁসের মতো পেঁচিয়ে ধরে দিন শুকিয়ার গলা। দম বন্ধ হয়ে আসে দিন শুকিয়ার। গলার মধ্যে জড়িয়ে এই মারণ ফাঁসের দরুন চোখগুলো ঠিকরে বেরিয়ে আসে তার। ইতিমধ্যে পিশাচিনী তার সদন্তগুলো বসিয়ে দেয় দিন শুকিয়ার ঘাড়ে। চিৎকার করে ওঠে সে বুঝতে পারে কি পরিণতি হতে চলেছে তার। এই শয়তানি তাকেও মেরে ছিঁড়ে খুঁড়ে চিবিয়ে চিবিয়ে খাবে। না, কিছুতেই সে তা হতে দেবে না। হাতে ধরে থাকা লাঠিটা দিয়ে প্রাণপণে আঘাত হানাতে থাকে পিশাচিনীকে। কিন্তু সাধারণ রক্ত মাংসের মানুষের শরীর কোনোভাবেই কি পারে এক আসুরিক শক্তির সাথে মোকাবিলা করতে? প্রায় ক্ষীণ হয়ে আসা জীবন শক্তিটা নিয়ে সে এবার শেষ উপায় হিসাবে স্মরণ করতে থাকে দেবী মহামায়াকে। হয়তো তার কর্মফলের জোরেই হোক কিংবা দেবী মায়ের তার সন্তানের প্রতি কৃপা দৃষ্টির জন্যই হোক, হঠাৎ করেই ক্ষমতা যেন খর্ব হয় পিশাচিনীর।
আর এই ক্ষণিকের অবকাশেই দিনসুকিয়া শরীরের সমস্ত শক্তি লাগিয়ে নিজেকে এক ঝটকা দিয়ে ছাড়িয়ে নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকে গ্রামের উদ্দেশ্যে। নিজের শিকারকে হাত ছাড়া হওয়ার ক্ষোভে কিংবা আচমকাই পৈশাচিক শক্তি খর্ব হওয়ার কারণে পিশাচিনী ফুঁসতে থাকে। এদিকে দিনসুকিয়া তার রক্তাক্ত শরীর নিয়ে প্রাণে প্রাণে ছুটতে থাকে। অবশেষে গ্রামের চৌমাথার কাছে পৌঁছে নিজের যন্ত্রণা ক্লিষ্ট শরীরটা নিয়ে সে আর পারে না, আর আর্ত চিৎকার করে রক্ত ভেজা শরীরটা নিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। আমি আর মহেশ দাতব্য চিকিৎসালয়ে এসে দেখি দিনসুকিয়ার জ্ঞান ফিরেছে, কিন্তু সে পাগলের মতো ভয়ে আতঙ্কে প্রলাপ করে চলেছে। চিৎকার করে বলে চলেছে, ওই পিশাচিনী আমায় খেয়ে ফেলবে, ও জমিদার বাড়ির সকলকে মারবে, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না ওর হাত থেকে, তোমরা আমাকে বাঁচাও, ওই পিশাচিনী মেরে ফেলতে আসছে। রোগীর এহানো ভয়ার্ত অবস্থা দেখে ডাক্তারবাবু নিজেও যেন বিচলিত হয়ে পড়লেন। এরকম অস্থির হয়ে উঠলে যতটুকু জীবনী শক্তি তার মধ্যে আছে তাও হয়তো বেশিক্ষণ আর থাকবে না। এবার মহেশকে দেখতে পেয়ে সে তারস্বরে চেঁচিয়ে উঠল, মহেশ, মহেশ তুই এসেছিস ভাই, তুই আমায় বাঁচা ভাই, তুই আমায় বাঁচা, আমি মরতে চাই না ভাই, আমি মরতে চাই না। আমি আর থাকতে পারলাম না। তৎক্ষণাৎ তার মাথায় হাত রেখে মনে মনে জপ করতে শুরু করলাম। ওম নমো ভগবতে দৈব রাজায় ধনন্তরী মহারাজায় সর্বরোগ নিবারণায় সাহা। ধন্বন্তরী প্রকার মন্ত্রে কাজ দিল। ভেবেছিলাম ডাক্তারবাবু আমার এই আকস্মিক কাণ্ডের জন্য আমায় ভৎসনা করবেন, কিন্তু না, তিনি বরং আমার দিকে ভক্তির দৃষ্টিতে তাকালেন আর বাকিদের বের করে দিয়ে আমাকে আর মহেশকে দিনসুকিয়ার সাথে কিছু সময় অতিবাহিত করতে বললেন। মন্ত্রের জোর স্বরূপ দিনসুকিয়া খানিক ধাতস্থ হয়েছে, তবে বোঝাই যাচ্ছে তার জীবনী শক্তি আর বেশিক্ষণ নেই। তীব্র বিষক্রিয়া তার গোটা শরীরে ছড়িয়ে গেছে। তবে যাই হয়ে যাক, ও জীবিত অবস্থায় আমাকে সবটা জানতেই হবে। কোন নারকীয় শক্তির শিকার হয়েছে সে, কিভাবেই বা জমিদার বাড়ির বাকি সদস্যদের সে মেরেছে, সবটা জানতে হবে তার থেকে। চেয়ারটা টেনে নিয়ে আমি দিনসুকিয়ার বিছানার পাশে এসে বসলাম। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তাকে বললাম, দেখো, আমি সবটাই বুঝতে পারছি যে কোনো এক মহাশক্তিশালী অপশক্তির শিকার হয়েছিলে তুমি, কিন্তু এখনো অনেক কিছুই ধোঁয়াশার মধ্যে রয়েছে। মহেশের কাছ থেকে আমি শুরুর দিকটা কিছুটা শুনেছি, কিন্তু আমার মনে হয় তুমি ছাড়া তেমন কেউই কিছুই জানে না। তুমিই একমাত্র যে এই পিশাচিনীর হাত থেকে বেঁচে ফিরে এসেছো। তাই তোমার সাহায্য ছাড়া হয়তো কোনোভাবেই আমি কিছু করতেও পারবো না। তাই মনের সব শঙ্কা ভুলে নির্দ্বিধায় তুমি আমাকে সবটা বলতে পারো। চিন্তা করো না, আমি একজন সামান্য তন্ত্র সাধক। এ কথা শোনার পর দিনসুকিয়ার মনের মধ্যে যেন এক প্রত্যয় এলো। সে খানিকক্ষণ চুপ করে থেকে তারপর বলতে শুরু করল, দেখুন ঠাকুর মশাই, আপনি তো বেশ খানিকটা শুনেছেন মহেশের মুখে। আমি তারপরের ঘটনা বলছি। সেবার জমিদার বাড়ির পোষা কুকুর বাঘার ওরকম নৃশংস মৃত্যুর পর জমিদার বাড়িতে পাহারা আরো মজবুত করা হলো। প্রথম কদিন কিছুই ঘটলো না তেমন, আর কিন্তু কিছুদিন পর থেকেই আবার শুরু হলো মারণ খেলা। সেদিন রাতে যে যার খাওয়া দাওয়ার পর রোজগার মতো সবাই যে যার কক্ষে শুয়ে পড়েছিল। বাইরে পাহারা দিচ্ছিলাম আমরা তিনজন, আমি, রামপ্রসাদ
আর লক্ষণলাল। তিনজন মিলে গোটা জমিদার বাড়িটাকে গোল করে পাক খেতে খেতে আমরা পাহারা দিতে থাকি। তবে ছোট কর্তা আমাদের বলেছিলেন যে আমরা যেন কোনোভাবেই পাহারা দিতে দিতে একা না হয়ে পড়ি। কে জানে কি মনে করে তিনি ও কথা বলেছিলেন, তখন আমরা তো কেউ কিছু বুঝতে পারিনি। যদি পারতাম তাহলে তাহলে বলতে বলতে ডুকরে কেঁদে উঠল সে। তারপর কিছুক্ষণ চোখের জল মুছে আবার সে বলতে শুরু করলো। আমরা পাহারা দিতে দিতে তখন রাতের প্রহর হয়েছে ঠিক জানি না। আমাদের মধ্যে বয়সে বড় ছিলেন রামপ্রসাদ। সে ছিল আমাদের জমিদার বাড়ির প্রধান ও সব থেকে পুরাতন লাঠিয়াল। বড় কর্তার একদম খাস লোক ছিল সে। কত যে অপকর্ম সে বড় কর্তার হয়ে তাকে করতে হয়েছে তার ইয়ত্তা নেই। এমনিতে সে ওই রাতের পাহারাতে একটা সময় পর আর তার পাহারা দিত না। জমিদার বাড়ির অন্দরমহলের প্রধান ফটকের সামনে বসে বসে খৈনি খেত আর আমাদের তদারকি করত। সেদিনও এতক্ষণ আপনারা শুনছিলেন শুভায়ুর কলমে ক্রনিটেল অরিজিনালস তারানাথ তান্ত্রিক ও হিজল মারির কাঁচাখাঁকি। গল্পের পরবর্তী অংশ আমরা শীঘ্রই আনতে চলেছি, তাই পরবর্তী অংশ শোনার জন্য কান রাখতেই হবে ক্রনিটেলে। চরিত্রায়নে তারানাথ তান্ত্রিক রূপম, বিভূতি ও জটিল ঠাকুর শুভায়ু, কিশোরী ও ফকির বাবা সোমেশ, দিনসুকিয়া ও মালোচারাল আবির, মহেশ অর্ক, ভবাইতান্ত্রিক অরিজিৎ, পিশাচিনী প্রমা। অন্যান্য চরিত্রে আবির ও শুভায়ু। সাউন্ড ডিজাইনিংয়ে সোমেশ, পোস্টার ডিজাইনিংয়ে সৌভিক বালা, সমগ্র পরিচালনায় সোমেশ। এই রকম আরও গল্পের ভাণ্ডার নিয়ে হাজির থাকবে আপনাদের ক্রনিটেল। আর গল্পের ডানায় চেপে উড়তে চাইলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্রনিটেল।